Jai!
ওই দিকে আছে ওরা এখন মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান এই গানটি করে শোনাচ্ছে। আগস্ট মানে ক্ষুদিরাম থেকে সুভাষ, কত ভারত মায়ের সন্তান যারা হাসি মুখে দিয়ে গেল দেশের জন্য নিজের জীবন বলিদান। আজ 15ই আগস্ট আমাদের নান্দারিয়া শাস্ত্রী স্মৃতি বিদ্যাপীঠের এবছর হীরক জয়ন্তী বর্ষ উদযাপন চলছে। একটি সুন্দর প্রভাত ফেরির মাধ্যমে আমরা অনুষ্ঠানের সূচনা করেছি। অনুষ্ঠানে উপস্থিত বিদ্যালয়ের সভাপতি মহাশয়, আমার প্রিয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং স্নেহের ছাত্রছাত্রী বৃন্দ, শিক্ষাকর্মী বৃন্দ, সকলকেই বিদ্যালয়ের পক্ষ থেকে আজ ৭৯তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই, প্রণাম জানাই সেই সমস্ত বিপ্লবীদের যাদের আত্মবলিদানের মাধ্যমে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে, আমরা হয়েছি স্বাধীন। প্রণাম জানাই সেই সমস্ত মানুষদের যারা সীমান্তে অতন্দ্র প্রহরীর কাজ করে চলেছে এখনো, যাতে বাইরের অনুপ্রবেশ সমাজ বিরোধী সন্ত্রাস বিরোধীরা ভারতবর্ষে প্রবেশ করতে না পারে। এই ভারত যার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল 1757 সালের 23শে জুন পলাশীর প্রান্তরে, বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিলেন রবার্ট ক্লাইভ ইংরেজদের হাতে। তার আগে ভারতবর্ষের ধন সম্পত্তি শস্য শ্যামলা ভারতবর্ষের ধন সম্পত্তি লুট করার জন্য এসেছে মোগল, এসেছে পাঠান, সব খুন করেছে লুণ্ঠন। ভাস্কো দা গামা যেদিন এই পথ
আবিষ্কার করেছিলেন ভারতবর্ষে আসার, তারপর থেকেই শুরু হয় বিভিন্ন বিদেশিদের ভারতবর্ষে আনাগোনা। চলে লুণ্ঠন, এক একটা জাতি এক এক সময় এসে ভারতবর্ষের ধন সম্পত্তি লুণ্ঠন করে গেছে। কিন্তু ইংরেজরা প্রবেশ করেছিল ওই ধরনেরই বণিক রূপে। বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে। নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটেছিল মির্জাফর নামক বিশ্বাসঘাতকতার জন্য। এই বিশ্বাসঘাতক, তার হাতে ছিল 40,000 সৈন্য। সিরাজউদ্দৌলার মোট সৈন্য ছিল 50,000, তার মধ্যে মির্জাফরের আন্ডারেই ছিল 40,000, বাকি 10,000 মীর মদন মোহনলালের আন্ডারে। রবার্ট ক্লাইভ মাত্র 3,000 জন সৈন্য নিয়ে এই যুদ্ধ সমাপন করেছিলেন। মির্জাফর তার সৈন্যদলকে থামিয়ে দিয়েছিল। তার আন্ডারে যে 40,000 সৈন্য ছিল, তিনি ছিলেন সেনাপতি। তাদের সেনাপতির নির্দেশ ছাড়া সেনাবাহিনীর কোনো মানুষ যুদ্ধ করবে না, এটাই নিয়ম ছিল। তিনি তাদেরকে থামিয়ে দিয়েছিলেন। কিন্তু মীর মদন তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে লড়াই চালিয়ে গিয়েছিলেন। একাই লড়াই চালিয়ে গিয়েছিলেন তার মাত্র ওই 10,000 সৈন্য নিয়ে। মাঝখানে এমন হয়েছিল যে রবার্ট ক্লাইভের সৈন্যদল 3,000 সৈন্য প্রায় পরাজয়ের দিকে চলে গিয়েছিল। রবার্ট ক্লাইভ মির্জাফরকে দূত মারফত জিজ্ঞাসা করেছিলেন, কি ব্যাপার, আমরা হেরে যাব কেন, আপনি কি করছেন? মির্জাফরের সঙ্গে চুক্তি হয়েছিল যে সিরাজউদ্দৌলার পরেই আপনাকে এই সিংহাসনে আমরা বসিয়ে দেব। মির্জাফর বলেছিল, আমি তো যুদ্ধ করিনি, আমার 40,000 সৈন্য যুদ্ধ করেনি। যুদ্ধ করছে মীর মদন, যুদ্ধ করছে মোহনলাল তাদের সৈন্যদের নিয়ে। যুদ্ধ চলছে, প্রচন্ড বৃষ্টি শুরু হলো। সেই বৃষ্টির মধ্যে নবাবের যে সমস্ত গোলন্দাজ বাহিনী ছিল, গোলা বারুদ ছিল, সেগুলো কিন্তু ভিজতে শুরু করলো। কিন্তু রবার্ট ক্লাইভ, তাদের উন্নত চিন্তা ভাবনা ছিল, তারা ওই সমস্ত জিনিসগুলোকে ভিজতে দেয়নি, প্রোটেক্ট করে রেখেছিল। এবং তারা ছিল একটা আমবাগানের প্রাচীরের আড়ালে, ধুরন্ধর বুদ্ধি সম্পন্ন। তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে, তাদের গোলন্দাজ বাহিনী, তাদের কামান, তাদের গোলা বারুদ মুহুর্মুহু বর্ষণ করে চলেছে। এদিকে নবাবের গোলা বারুদ ভিজে গেছে, ঠিক ঠিক কাজ করছে না। কিন্তু মীর মদন লড়াই চালিয়ে যাচ্ছেন, মোহনলাল লড়াই চালিয়ে যাচ্ছেন। বিকেল 3টের সময় মীর মদনের গায়ে গোলা এসে লাগলো। মীর মদন প্রচন্ড ভাবে আহত হয়েছেন, তাকে শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে নবাব আছে, নবাবের সামনে তিনি মৃত্যুতে, মানে তার জীবন চলে গেল, তার মৃত্যু হলো। পরে যে সেনাবাহিনীর সেনাধ্যক্ষ এতক্ষণ লড়াই করছিলেন প্রচন্ড ভাবে, তার দ্বারা তার সেনাবাহিনীর সবাই লড়াই করছিল, সেই সেনা প্রধান মারা যাওয়ার কারণে সবাই একটু হতভম্ব হয়ে যায়। কিন্তু মোহনলাল তখন লড়াই চালিয়ে যাচ্ছেন। এদিকে মির্জাফর নবাবের কানে তুলে দিলেন যে লড়াই বন্ধ করুন, সন্ধি করে নিন রবার্ট ক্লাইভের সঙ্গে, না হলে সমস্ত শেষ হয়ে যাবে। নবাব কি বুঝলেন জানি না, বারবার মোহনলালকে ডেকে পাঠাচ্ছেন, তুমি মঞ্চ দিক, তুমি যুদ্ধক্ষেত্র দিকে চলে এসো, যুদ্ধ বন্ধ করবো আমি। মোহনলাল তখনও ছাড়েনি, বলছে না, যুদ্ধ করে যাবো, আমরা জিতবই। কিন্তু লাস্ট পর্যন্ত যুদ্ধ বিরতি ঘোষণা করে দিলেন। ওই নবাব মোহনলালকে ডেকে নিয়ে চলে এলেন এবং তারপরেই রবার্ট ক্লাইভ যখন সব থেমে গেল, রবার্ট ক্লাইভ জোরালোভাবে আক্রমণ করে জিতে গেলেন। মির্জাফরের বিশ্বাসঘাতকতায় নবাব সিরাজউদ্দৌলা মাথা ঠিক রাখতে পারেননি। সেই সময়, সেই মুহূর্তে মীর মদনের মৃত্যু আমাদের এই স্বাধীনতার পতন ঘটালো, পরাধীন ভারত শুরু হলো। 190 বছর ইংরেজরা শাসন, শোষণ, অত্যাচার চালিয়ে গেল আমাদের উপর, সাধারণ জনগণের উপর। সে বৃদ্ধ থেকে আরম্ভ করে, বালক বালিকা থেকে আরম্ভ করে সমস্ত মানুষের উপরে নির্যাতন চালিয়ে গেছে, শোষণ করেছে, লুণ্ঠন করেছে। দিকে দিকে গর্জে উঠল বিপ্লব। বিপ্লবীরা স্থানে স্থানে গড়ে তুললেন তাদের সমিতি। সেই সমিতির মাধ্যমে
মানুষদের, সাধারণ মানুষদের শিক্ষা দিতে লাগলেন। যোগ ব্যায়াম, লাঠি খেলা, বন্দুক পরিচালনা সমস্ত শুরু হয়ে গেল। এর মাধ্যমে উঠে এলেন শহীদ ক্ষুদিরাম, আত্মত্যাগ করলেন। 18 বছরের বালককে ফাঁসি কাটে ঝুলিয়ে দিল ইংরেজ। এরপরে অনেকেই মারা গেলেন। প্রফুল্ল চাকি থেকে আরম্ভ করে সূর্য সেন, মাস্টারদা সূর্য সেন গেলেন, প্রীতিলতা ওয়েদাদার গেলেন, মাতঙ্গিনী হাজরা, কে নেই? এত সব বিপ্লবী রক্তে রাঙা আমাদের এই স্বাধীনতা। নেতাজি সুভাষচন্দ্র বসু যখন মহাত্মা গান্ধী অহিংস আন্দোলনের মাধ্যমে দেশটিকে তাড়ানোর প্রচন্ড চেষ্টা চালিয়ে যাচ্ছেন, নেতাজি সুভাষ বুঝলেন যে এত অহিংস থাকলে হবে না, সহিংস আন্দোলন গড়ে তুললেন। এবং দেশে থাকলে হবে না, বিদেশে গিয়ে বিদেশি শক্তিকে সঞ্চয় করে নিজেদের শক্তিকে বাড়ানোর চেষ্টা করে আজাদ হিন্দ ফৌজ গঠন করলেন। বাইরে থেকে আক্রমণ শুরু করলেন। ইংরেজরা ভয় পেয়ে গেল। ভারত ছাড়ো আন্দোলন শুরু হলো। এদিকে আমাদের দুর্ভাগ্য, নেতাজি সুভাষচন্দ্র বসু প্লেন দুর্ঘটনাই হোক, যে কোনো কারণেই হোক, অন্তর্ধান তার শুরু হলো। কি অন্তর্ধান করেছেন এখনো সেটা বিস্ময়জনক। যাই হোক, নেতাজি ওই সময় চলে যাওয়ার পরে আমরা অনেকটাই বসে 15ই আগস্ট 1947 সাল আমরা বিনত নম্র চিত্রে স্মরণ করি, প্রণাম জানাই তাদের এই আত্মত্যাগ, আত্মবলিদান। তোমরা যারা ছাত্রছাত্রী আছো, তোমরা অন্তত ইতিহাসটা পড়বে, লাইব্রেরিতে গিয়ে তাদের অবদানগুলো, ইতিহাস বই বা অন্যান্য বই থেকে যে সমস্ত তথ্য আছে সেগুলো পড়বে, তাদেরকে শ্রদ্ধা জানাবে। আজকের এই মহান দিনে তাদেরকে আমরা এই মঞ্চ থেকে আবার শ্রদ্ধা জানাচ্ছি। তারা না থাকলে আমাদের এই স্বাধীনতা আমরা পেতাম না। এখনো কি পূর্ণ স্বাধীনতা পেয়েছি? এই প্রশ্ন অনেকের মনের মধ্যেই দাঁড়িয়ে আছে। এখনো আমাদের কর্তব্যরত ডাক্তারকে প্রাণ হারাতে হয়, এখনো যারা পর্যটক তাদেরকে প্রাণ হারাতে হয় বিদেশি সন্ত্রাস বিরোধীদের হাতে। কিছুদিন আগে পাকিস্তান থেকে তোমরা জানো আমাদের কাশ্মীরের কাছে পর্যটকদের গুলি করে হত্যা করে গেছে নৃশংসভাবে। তার বিরুদ্ধে আমরা মঞ্চে উঠেছিলাম, আমরাও প্রতিরোধের বার্তা পাঠিয়েছিলাম। সিন্ধুর জল বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদেরও প্রত্যাঘাত হানা হয়েছিল। সেই সময় আমাদের মনের মধ্যে এসে গিয়েছিল হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে চলেছে। যাই হোক, আবার শান্তিপূর্ণ অবস্থানে পাকিস্তান এসেছে, কিন্তু মাঝে মাঝেই তারা সন্ত্রাসবাদীদের ভারতের মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছে। তারা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে, বিভিন্ন স্কুলে কলেজে ঢুকে গিয়ে সন্ত্রাস বিরোধী হামলা চালাচ্ছে, সাধারণ মানুষদের মারার চেষ্টা করছে। ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় গোয়েন্দারা চেষ্টা চালাচ্ছেন তাদের এই প্রতিরোধ করার। আমাদেরকেও আমাদের দিক থেকে তাদেরকে শুভেচ্ছা জানাতে হবে। আমরা তাদেরকে শুভেচ্ছা জানাবো যে আমাদের ভারতবর্ষের অখণ্ডতা, আমাদের ভারতবর্ষের সার্বভৌমতা, আমাদের এই দেশের সমস্ত বিষয়টা আমাদের রক্ষা করতে হবে। আমাদের মানুষ যেন সর্বত্রই তার নিজস্ব মত প্রকাশের অধিকার পায়। আমাদের সমস্ত মানুষ যেন তাদের এই জীবনের নিরাপত্তা পায়। তারা যেন সর্বত্রই শান্তিপূর্ণভাবে, সে দিন হোক রাত হোক, তার কর্মক্ষেত্রে বিচরণ করতে পারে। আর আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, নিদেন পক্ষে সরকারি অফিসার। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে। আমার ছেলে দেশ চালাবে, দেশ শাসন করবে। গাড়ি সামনে ড্রাইভার, পিছনে চাপ রাশিয়ার দানি, গরমে কুলু মানানি, শীতে কোবালাম বীজ। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে, দেশের জন্য লড়াই করবে ও পাড়ার ওরা। আমার ছেলে ঘাড় গুঁজে ক্যারিয়ার বানাবে, বিজ্ঞান শিখবে, অঙ্ক শিখবে, কবিতা শিখবে, মুখের রক্ত তুলবে ও পাড়ার ওরা। আমার ছেলে আমার রক্ত জল করা পয়সা সুদে আসলে উসুল করবে। নেতাজি সুভাষ হয়ে দুরন্ত দুঃসাহসে ঘর ছাড়বে অন্য কেউ। আমার ছেলে
আমার ছেলে নেতাজির জীবনী লিখে অ্যাওয়ার্ড পাবে, ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে। আমরা তামাকে এবং দুধে, রসে এবং বসে, সুখে এবং আরামে দিন কাটাবো। দেশের মুক্তি প্রাণের মূল্য কিনে আনবে অন্য কেউ। আমরা মুক্ত স্বদেশে ঘাড়ে পাউডার লাগিয়ে গদ গদ কণ্ঠে গণসঙ্গীত গাইব। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, সারে জাহাঁ সে আচ্ছা। নমস্কার। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। সুন্দর আজকে স্বদেশ প্রেমের গানের সাথে মেয়েরা এখন নৃত্য পরিবেশন করে দেখাচ্ছে। ধন ধান্য পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। সুন্দর স্বাধীনতা দিবস উপলক্ষে আমার নাম ভারতবর্ষ কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। কবি অমিতাভ দাশগুপ্ত। স্টেনগানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের ওপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায় কফি খেতে খেতে, কয়লা খাদানে পাহাড়ে অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জলসেচে ওহারের ফসফেটে খুনের চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধানের ওমানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকরা নাঙ্গালের পাথরে বাঁধের গম্ভীর ছায়া। দিগ্বয়ের মুখ থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার শরীর। কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে বুকে করে তুলে নিতে এসেছে আমি দাবালের সুতুকরের জঙ্গি মজুর। আমি দাবালের সুতুকরের জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম, প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোকে নয় ক্রোধের আগুনে দাউ দাউ জ্বলে যাচ্ছে আমার শেষ সজ্জা ভরা গর্ভের মতো। আকাশে আকাশে কেঁপে উঠেছে মেঘ, বৃষ্টি আসবে। আমার ঘাতকের স্টেনগান আর আমার মাঝ বরাবর ছড়ে যাবে বরফ গলা গঙ্গোত্রী। আর একটু পরে প্রতিটি মরা খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। উড়িষ্যির ছন্দে ভারত নাট্যের মুদ্রায় সাঁওতালি মাদলে আর ভাঙড়ার আলোড়নে তুমুল উৎসবে জেগে উঠবে সেই রাত, সেই রাতে, সেই তারায় তারায় ফেটে পড়া মেহেদিনের রাতে। তোমরা কেউ ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাত ফাঁসা জঠর উপরে আনা গলতি ফোঁটা ফোঁটা রক্ত অশ্রু ঘাম। মায়ের মায়ের অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ স্বাধীনতা ভারতবর্ষ। নমস্কার।
খুব সুন্দর আবৃত্তি পরিবেশ। সহপ্রধান শিক্ষক মহাশয়কে, স্যারকে আমি একটু মঞ্চে ডেকে নেব। আমাদের চেতনা, আমাদের বিকাশ, আমাদের সব কিছুর মধ্যে যেন একটা পরাধীনতা আমাদের থেকে থাকতো। আজকে আমরা স্বাধীন হয়েছি, আমরা তাই পরাধীনতার যে গ্লানি বা যে মর্ম সেটা আমরা বুঝতে পারি না। ইংরেজ শাসনের যে অত্যাচার ছিল সেটা হাড় হিম করা আমাদের সব ঘটনা। যদি তোমরা দীনবন্ধু মিত্রের নীলদর্প নাটক পড়ো বা তোমাদের যে কিছু কিছু নাটক রয়েছে, বিপর্যয় যে নাটকগুলো রয়েছে সেগুলোর মধ্য থেকে পড়েছে, তাদের যে অত্যাচার, সেই অত্যাচার কিন্তু অবর্ণনীয়। সেই ইংরেজ আমাদেরকে সব জায়গাতে ব্যবহার করতো, আমাদেরকে কি করতো, আমাদেরকে পরাধীনভাবে আমাদেরকে ব্যবহার করে তারা কিন্তু আমাদের দেশকে লুণ্ঠন করে নিয়ে গেছিল। আমরা যখন বুঝলাম তখন কিন্তু অনেকটা সময় আমাদের চলে গেছে এবং আমরা পরবর্তী ক্ষেত্রে প্রায় 1900 সালের পর থেকে আমাদের কিন্তু একটা আন্দোলনের ধারা আমাদের কিন্তু তৈরি হয়েছিল। সেটা 1947 সালে আমরা তার স্বাধীনতা পেয়েছি এবং এই স্বাধীনতা আমরা নিজেদের যে মত প্রকাশ করার সেই ক্ষমতাটা আমরা কিন্তু পেয়েছি। তো এই স্বাধীন দেশে আমাদের স্বাধীনতা পাওয়াটাই বলতে বিশ্বের সামনে আমাদের কিন্তু একটা বিরাট একটা চাপ সৃষ্টি চলছে। আমাদের স্বাধীনতার উপর আমাদের কিন্তু হস্তক্ষেপ করছে বাইরের কিছু বড় রাষ্ট্র, শক্তিধর দেশ রয়েছে, তারা আমাদেরকে কিন্তু তাদের একটা অন্যায্য দাবি আমাদের উপরে কিন্তু চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। এবং এমনও বলা হয়েছে যে আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা, ভালো ভালো শিক্ষিত ছেলেমেয়েরা যারা বিদেশে যাচ্ছে, বিশেষ করে আমেরিকাতে তোমরা জানো, তো সেখানে বলেছে যে ভারতবর্ষের এই সমস্ত যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে আমাদের যেন বিশেষ বিশেষ বড় জায়গাতে চাকরির কোনো সুযোগ দেওয়া না হয়। কিন্তু দুঃখের বিষয় আমরা জানি যে বিল গেটসও বলেছে, আমাদের এখানে মাইক্রোসফটের যে চেয়ারম্যান সেও বলেছে, ভারত থেকে যদি আমরা বুদ্ধিমত্তা নিয়ে না আসি তাহলে কিন্তু আমাদের যে সারা বিশ্ব, সেই বিশ্বকে কিন্তু চালানো সম্ভব নয়। তিনি বলেছেন যে আমাদের মাইক্রোসফট ইন্ডিয়াতেই একটা খুলে দেবে, এমন ওদের ছেলেরা রয়েছে, আমরা যদি ওদেরকে না নিয়ে আসি। সুতরাং এই যে সারা বিশ্বে আমাদের যে একটা সুনাম ছড়িয়ে পড়েছে, তোমরা জানো গুগলের যে সিও রয়েছে, ফেসবুকের যে সিও রয়েছে এবং মাইক্রোসফট যে বড় বড় রয়েছে, তাদের হেডে কিন্তু আমাদের এই ইন্ডিয়ার সব ছেলেরা রয়েছে। তো এখানে আমাদের একটা গর্ব বোধ আমরা করছি। পরবর্তী প্রজন্মে আমাদের এই যে ভারতবর্ষ থেকে আমরা আরো চাইবো যে ছেলেমেয়েরা গিয়ে বিদেশে কিন্তু আমাদের নাম কিন্তু উজ্জ্বল করুক। আজকে আমাদের তোমরা জানো যে আমাদের যে ইসরো রয়েছে তারা এত সব জিনিস আবিষ্কার করছে যেটা অন্য কোনো দেশ কিন্তু এত কম খরচে কিন্তু তৈরি করতে পারে না। তো সেখানে আমাদের একটা গর্ব। তো আমাদের স্বাধীনতা পাওয়ার পর আমাদের কিন্তু লক্ষ্য থাকবে আমরা সারা দেশে যেন আমাদের বুদ্ধিমত্তা, আমাদের বিকাশগুলোকে আমরা ছড়িয়ে দিতে পারি এবং সারা বিশ্বে যেন আমাদের দেশের নাম উজ্জ্বল হয়ে থাকে। তোমরা ভবিষ্যৎ প্রজন্ম, তোমাদের কাছে আমরা এটা আশা রাখছি। তবেই আমাদের কিন্তু স্বাধীন ভারতবর্ষের যে ঐতিহ্য জগৎ সভায় আবার আমাদের দেশ শ্রেষ্ঠ আসন লবে, সেটা আমাদের মাথায় রেখে আমরা পরবর্তী কালে আমরা চলব। এখানে আমার বক্তৃতা শেষ করছি। স্যারকে অনেক অনেক ধন্যবাদ আজকে তোমাদের সামনে কিছু কথা তুলে ধরার জন্য। স্যার বিল গেটসের কথা বলেছেন, মাইক্রোসফটের সিইওর কথা বলেছেন, আমি তার সঙ্গে একটা নাম জুড়ে দেব, রতন টাটা, টাটা গ্রুপ অফ কোম্পানির যিনি চেয়ারম্যান। তার মধ্যে যে দেশপ্রেমটা আমরা দেখেছি, তার নিজের উপার্জিত সম্পত্তির অনেকটা পার্সেন্টই
তিনি দেশের জন্য সমর্পিত করে গেছেন। এগুলি হচ্ছে আসল দেশভক্তি, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন আমরা পৌলমীর কাছে একটা নৃত্য পরিবেশনা দেখে নেব। খুব সুন্দর নৃত্য পরিবেশনা আমরা দেখে রয়েছে, সাথে মেহনতি মানুষ রয়েছে। আমাদেরকে আমরা সেই মেহনতি মানুষদের অংশীদার। আমাদেরকে দেশের জন্য আরো বেশি পরিশ্রম করতে হবে, অলসতা ঝেড়ে ফেলে নিজের কাজে মন দিতে হবে। এখন আমাদের কাজ বলতে পড়াশুনো, যে পড়াশুনো প্রেম অবশ্যই জাগ্রত করবো। আমার মনে পড়ে আমরা আমাদের ছেলেবেলায় তোমাদের মতোই আমরা স্কুলে আসতাম এই স্বাধীনতা দিবসের দিনে, বাড়িতেই নিজের হাতে পতাকা বানাতাম, সেই পতাকা নিয়ে দৌড়াতে দৌড়াতে স্কুলে আসতাম, প্রভাত জোরে জোরে স্লোগান দিতাম। সেই দৃশ্যটা কিন্তু এখন আমরা সেভাবে তোমাদের মধ্যে দেখতে পাচ্ছি না। তার সাথে এটাও করতাম, অনুষ্ঠান মন দিয়ে শুনতাম, একটু টিফিনের ব্যবস্থা থাকতো, লাড্ডু, 2-3 বার লাইনে দাঁড়িয়েও পড়তাম, তোমরা করবে না। তো এইভাবে আমাদের স্বাধীনতা দিবস ছিল কাটতো। আমাদের শিক্ষক শিক্ষিকারা যারা ছিলেন তারা আমাদের মধ্যে জাতীয়তা বোধ জাগ্রত করা। আমি ইতিহাসে আমরা যেমন সিরাজের কথা জেনেছি, তারও আগে সে টিপু সুলতান, তোমরা হয়তো ইতিহাসে কিছুটা খবর পেয়েছো, শিবাজি মহারাজ, ভগৎ সিং, এনাদের যে স্বাধীনতার প্রতি তাদের যে অবদান আমরা অস্বীকার করতে পারি না। এবং এই সমস্ত মানুষদের পাশাপাশি মেয়েরাও কিন্তু কোনো অংশে পিছিয়ে ছিলেন না। যে নারী শক্তির কথা আমরা বারবার বলি, সেই নারীরাও সেই স্বাধীনতা আন্দোলনে কিন্তু সমানভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন। আমরা শুনেছি মাতঙ্গিনী হাজরার কথা, আমরা শুনেছি প্রীতিলতা ওয়াদ্দেদারের কথা, আমরা শুনেছি সরোজিনী নাইডুর কথা, আমরা শুনেছি ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের কথা। যে ঝাঁসির রানী লক্ষ্মীবাই তার শিশু সন্তানকে সাথে নিয়ে যুদ্ধের প্রাঙ্গণ ছেড়ে না গিয়ে সমানভাবে সে বীরাঙ্গনার পরিচয় দিয়েছেন। তাকে ইংরেজরা নৃশংসভাবে হত্যা করেছেন, কিন্তু তিনি যুদ্ধক্ষেত্র থেকে চলে যাননি। যে বীরত্বের একজন নারীর মধ্যে এত শক্তি কিভাবে গোপন থাকে, তো তোমাদের মধ্যেও সেই একই রকম ভাবে সেই শক্তি কিন্তু আছে। তোমাদেরকে জাগ্রত করতে হবে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, কারো দ্বারা পরাজিত হওয়া চলবে না। নিজেদের বিবেককে জাগ্রত করতে হবে, নিজের চিন্তা ভাবনাকে প্রাধান্য দিতে হবে, নিজের বুদ্ধিমত্তার প্রয়োগ করতে হবে। আগে সেনাবাহিনীরা, সৈন্য সামন্তরা অস্ত্র নিয়ে যুদ্ধে নেমে পড়তো, যুদ্ধে ঝাঁপিয়ে পড়তো। তোমাদের হাতে এখন আমি অস্ত্র নিতে বলছি না, তোমরা তোমাদের মগজাস্ত্রটাকে ব্যবহার করো, তোমাদের বুদ্ধি চিন্তা ভাবনা বিবেককে জাগ্রত করো। ঝাঁসির রানী লক্ষ্মীবাই যখন রণক্ষেত্রে তার দেহ পড়ে আছে, কোন ইংরেজের সাহস হয়নি তার দেহটাকে, বডিটাকে তোলার, কারণ তারা ভয় পেয়েছিল যদি তার এখনো নিঃশ্বাস চলে তারা হয়তো তার কাছে গেলে তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। এইরকমই ছিলেন ঝাঁসির রানী লক্ষ্মীবাই। তোমরা শুনেছ ইতিহাসে 1919 খ্রিস্টাব্দের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের কথা, কিভাবে নির্বিচারে ভারতবাসীদের মধ্যে ব্রিটিশরা গুলি চালিয়েছিল, কত হাজার হাজার নিরীহ শিশু, নারী, সাধারণ মানুষ প্রাণ দিয়েছিল। সেই 1919 খ্রিস্টাব্দের সেই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে দীর্ঘ কয়েক বছর পর উধম সিং বলে একজন
ভারতীয় বীর ছিলেন, যিনি 1940 খ্রিস্টাব্দে লন্ডনে গিয়ে জেনারেল ডায়ারকে মেরে এসেছিলেন। এতটা শুধু ভারতবর্ষের বুকে নয়, লন্ডনের বুকে গিয়ে এরকম বীর যোদ্ধাদেরকে পেয়েছে এই ভারতবর্ষ। আমাদের সামনেও আমি দেখতে পাচ্ছি সেই বীর যোদ্ধারা রয়েছে, আমার ছাত্রছাত্রীরা, যারা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠবে নিজেদের বিবেককে, নিজেদের বুদ্ধিকে কাজে লাগিয়ে। আমি এই প্রসঙ্গে আরেকটা কথা বলতে চাই। স্বাধীনতা লাভ করার পর ভারতবর্ষের মানুষ আর ভারতীয় নেই, ভারতবর্ষের মানুষ আর হিন্দুস্তানি নেই, হয়ে গেছে হিন্দু আর মুসলমানে বিভক্ত। আজকে এই যে অসাম্প্রদায়িকতার একটা বিশ্বাস ছড়িয়ে পড়ছে আমাদেরকে, কিন্তু আমার এখানে যারা ছাত্রছাত্রীরা রয়েছে, আমার পড়াশোনার বন্ধুরা রয়েছে, আমি তাদেরকে বলবো, আমার ছাত্রছাত্রীরা হিন্দু, আমার ছাত্রছাত্রীরা মুসলমান, কিন্তু আমার ছাত্রছাত্রীরা ভারতীয়, আমার ছাত্রছাত্রীরা হিন্দুস্তানি। আমি এইভাবেই তাদেরকে পরিচয় দিই। সবার উপরে মানব ধর্ম, সেই মানব ধর্মকে সামনে রেখে আমাদেরকে আগামী আমাদের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যেতে হবে। তোমাদের সেই ভবিষ্যতের পথে তোমরা আমাদেরকে পথে পাবে, সঙ্গী পাবে, আমরা সবসময় তোমাদের পাশে থাকবো। এই বার্তা দিয়ে আমি তোমাদের মনে একটা জাতীয়তাবোধ, একটা দেশপ্রেম জাগ্রত করে দিতে চাই, সেই সঙ্গে তোমাদের বিবেককেও জাগ্রত করে দিতে চাই। আমি এটুকুই বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। এরপর মঞ্চে আমি এগিয়ে নেব পরিবেশনার জন্য পায়েল এবং সৌমিকে। আজকে এটাই আমাদের সমাপ্তি নৃত্য। তোমরা কিন্তু তোমাদের জায়গায় বসে থাকবে, এত তাড়াহুড়ো কিছু নেই।